ট্রেনের ঝাঁকুনি আর লোকজনের কোলাহলে প্রাণটা বেরিয়ে যাবার উপক্রম হয়েছিল। সূর্য ডুবেছে বেশ কিছুক্ষণ হয়নি, তবু মনে হচ্ছে যেন গভীর রাত। চারপাশ ঝিঝি পোকার দল ঝিঝিটাকে মাতিয়ে রেখেছে। এদিকে আমার বেশ ঘুম পেয়েছে। ট্রেনের দু চোখের পাতা একেবারে এক করতে পারিনি। চোখের পাতা এক করা তো দূরে থাক, বসার সুযোগই পাইনি। এত ঘন্টা দাঁড়িয়ে ট্রেন জার্নি করার পর শরীরটাও বেশ টনটন করছে। এজন্যই এই কাজটা আমার একদম ভালো লাগে না। রাত বিরেতে মানুষের বাড়ি বাড়ি যাওয়া যায় নাকি? কিন্তু টাকার দায়ে কাজে তো আমাকে যেতেই হবে। এত সময় আমার নিজেরই পরিচয় দেওয়া হয়নি। আমি পলাশ। বিভিন্ন গ্রামে গঞ্জে জরিপের কাজ করি। আমার এবারের কাজ পড়েছে কলিকাতলায়, তাই এই গ্রামে এসেছি। এখন আমার কাজ হলো এখানকার সকল বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য নেওয়া। দূর আর ভাল লাগে না। এইবার এই রাতে কোথায় গিয়ে উঠি? একটা ভালো ঘুমও হলো না, এখন আবার কাজে লেগে পড়তে হবে। তো ঘুমানোর জন্য কোনো জায়গা কি পাওয়া যাবে এই রাত বিরেতে? মনে তো হচ্ছে গাছের নিচে শুয়ে আমার রাতটা কাটাতে হবে। 16 কলা পূর্ণ করতে আবার বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। আরে, ওদিক দিয়ে কে যেন আসছে মনে হচ্ছে। আপনি কে বাবু? এর আগে তো কখনো গায়ে দেখিনি। এত রাতে বৃষ্টিতে বেচছেন কেন? ভিজছি কি আর সাথে ভাই? তা আপনারা এই গায়েরই লোক? হ্যাঁ, আমরা তো এই গায়েরই লোক। আপনার কোথা থেকে আসা হচ্ছে সে নেই? আমি এসেছি শহর থেকে। এই গায়ের সকলের বাড়ি বাড়ি গিয়ে আমাকে কিছু জরিপের কাজ করতে হবে। সরকারিভাবে আমাকে পাঠানো হয়েছে। তা আপনারা এই গায়ের যেহেতু, আপনাদের কাছ থেকে এই সাহায্যটা চাই তাহলে। কি সাহায্য বাবা? ট্রেনে করে এত সময় দাঁড়িয়ে এসে হাত পা খুবই ব্যথা করছে। এদিকে বাইরে বৃষ্টি। ঘুমানোর জন্য কোনো জায়গা হলে ভালো হতো। দরকারে আমি অবশ্য টাকাও দিতে রাজি আছি। ঘর? এ তলাটে খালি ঘর তো পাওয়া যাবে না বাবু। যে কোনো একটা জায়গা হলেই হবে, শুধু রাতটুকু একটু ঘুমাবো এই। তা এত বিপদে যখন পড়েছেন তখন একটা জায়গার কথা বলতে পারি অবশ্যই। তবে ওই জায়গায় গেলে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, আগেই বলে দিচ্ছি। সাবধানে থাকতে হবে শুনে বুকের ভেতরটা কেমন যেন একটু মোচড় দিয়ে উঠল। এই রাত বিরেতে আবার চোর ডাকাতের পাল্লায় পড়বো না তো? এমনি চিনি না জানি না, এক অচেনা অজানা গায়ে এসে উঠেছি। আমার আবার ছোটবেলা থেকে চোর ডাকাতের ভীষণ ভয়। সঙ্গে করে কিছু টাকা অবশ্য এনেছি, তবে সেটা আমার নয়, গায়ের গরিব মানুষদের জন্য। যদি সেই টাকা পয়সার কিছু হয় তাহলে আমার চাকরি নির্ঘাত চলে যাবে। কিন্তু এই বিপদে যদি সেটাই শেষ সম্বল হয়ে থাকে তাহলে তো আর কিছুই করার নেই। ভাবতে ভাবতে লোকটাকে বললাম, সাবধানে থাকতে হবে মানে? কেন, সেখানে কি চোর ডাকাতের ভয় আছে? আরে না বাবু, তোর ডাকাতের ভয় নাই। এটা অন্য একটা বিষয়। অন্য বিষয়? কি বিষয়? সকলেই বলে জায়গাটার নাকি অভিশপ্ত। সেই ছোটবেলা থেকে ওইখানে কেউই যায় না। শুনেছি ওই ডাইনি বুড়ি ওখানেই কালো জাদু করত। সেই তন্ত্র সাধনায় ব্যাঘাত ঘটায় শয়তান নাকি ওই ঘরের ভিতরে বন্দি করে মেরে ফেলেছে। আচ্ছা, এই ব্যাপার। ওদের কথা শুনে উচ্চস্বরে আমি হেসে উঠলাম। এই পলাশ মুগুজ্জকে দেখানো হচ্ছে ভূতের ভয়। সে চোর ডাকাত হলে আলাদা বিষয় ছিল, কিন্তু তাই বলে ভূত? ছোট থেকেই ওসবে আমার কোনো ভয় কাজ করেনি। কারণ যা চোখে দেখি না
তাহা আবার বিশ্বাস করব কেন? চোর ডাকাত হলে ভয় পেতাম, তাদের চোখে আমি দেখেছি। তারা কিভাবে ক্ষতি করে সেটা আমি জানি। এদিকে রাতটাও বেশ ঘন হয়ে আসছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়। কোনোভাবেই ঘরে গিয়ে গায়ে এলিয়ে শুয়ে পড়তে হবে। প্রয়োজনে এদের হাতে কিছু টাকা গুঁজে দিলেও তারাও খুশি হবে। আমি শহরের মানুষ, ওসবে ভূতে টুতে আমি বিশ্বাস করি না। তা আমি তোমাদের না হয় সেই ঘরের জন্য কিছু টাকা দিয়ে দেব। আমাকে সেখানে শিগগিরই নিয়ে চলো ভাই। এমনি অচেনা গ্রাম, তার উপরে অসময়ে বৃষ্টি, এদিকে শরীরটাও বেশ একটা ভালো ঠেকছে না। আমাকে সেখানে দ্রুত নিয়ে চলো তো ভাই। ভাই যখন পাও না তবে চলো, থাকতে তো তোমাকেই হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওদের দুজনের সাথে আমিও হাঁটা ধরলাম। কিছু দূর যেতেই দেখলাম পথে বেশ কিছু বাঁশঝাড়। ওদের মাধ্যমে জানলাম এই জায়গার নাম বাঁশবাগান, আর ঝড়ের পিছনের দিকে আছে সেই বাড়ি। বাড়ির সামনে গিয়ে আমার চক্ষু চড়ক গাছ। দেখে মনে হয় না এটা বেশ পুরনো বাড়ি। একদম ঝকঝকে তকতকে আর পরিপাটি। প্রথমে ভেবেছিলাম কোনো মতে ময়লার আবর্জনায় রাতটা কাটিয়ে দিতে হবে, কিন্তু এখন তো দেখছি আমি একেবারে ভুল। এ তো দেখি একেবারে নতুনের মতো। মনের মধ্যে রাতে থাকা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল সেটাও কেটে গেল। বাহ, এখনো তো দেখছি বাড়িটা বেশ নতুন আছে। তোমাদের কথা শুনে ভেবেছিলাম না জানি কত পুরনো ভূতুরে বাড়ি হবে। নতুন বাড়ি? বলি বাবু, আপনার চোখে কি সমস্যা নাকি? না হলে এমন বাড়ি কি কেউ নতুন বাড়ি বলে? যাকে আপনি থাকবেন, আপনি ভালো বুঝবেন। আমরা বরং আসি, এই রাত বিরেতে এখানে আসার কথা কখনো ভাবিও না আমরা। হ্যাঁ ঠিক আছে। আহ, এই যে এই 500 টাকাটা রাখো। আমাকে এই রাতে এত বড় উপকার করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। না গো বাবু, ওসবের দরকার নেই। আপনি নজর আইছেন এই কামে, আপনাকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। আহা রাখো না। এত সময় ধরে তোমাদের সাথে আছি, কিন্তু তোমাদের নামই তো জানা হলো না। আমি রামু, আর এটা আমার ভাই যজ্ঞ। আমরা আসি তবে এখন, আপনি সাবধানে থাকবেন। কর করে 500 টাকার নোটটা ওদের পকেটে গুঁজে দিয়ে আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম, আর ওরা চলে গেল। বাড়ির বাহিরটা যেমন চকচকে ছিল, ভেতরটাও আরো বেশি সুন্দর। ভীষণ খিদে পেয়েছে, তবে এই অসময়ে, এই অবেলায় আমাকে খাদ্য প্রদানের জন্য কাউকেই পাওয়া সম্ভব নয়। অগত্যা নিজেকেই কিছু একটা করতে হবে। কিন্তু এই পরিত্যক্ত বাড়িতে অচেনা জায়গায় কোনো কিছু করে খাওয়াটাও তো সম্ভব নয়। খুঁজতে খুঁজতে কিছুটা চাল ডালও পেয়ে গেলাম। এ যেন সোনায় সোহাগা। এতদিন ধরে কেউ বসবাস করে না, তাই রান্নাঘরটা একটু উলটপালট ঠিকই, তবে চালিয়ে দেওয়ার মতন বেশ সবকিছুই হাতের কাছেই আছে। বাড়িটা পাওয়ায় ভগবানকে ধন্যবাদ জানাতে জানাতেই খাবারের বন্দোবস্ত করে দিলেন তিনি। দুটো চাল ডাল ফুটিয়ে নিচ্ছি কোনো মতে রাতটা পার করার জন্য। গরম গরম খাবার খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। অনেকখানি পরিশ্রমের পর অবশেষে বিছানায় শুয়ে বুঝতে পারলাম কতটা শান্তি পাচ্ছি। ক্লান্তিতে কখন যে ঘুম চলে আসলো বুঝতেই পারলাম না।
কি হচ্ছে বাইরে? এখনো তো ভোরই হয়নি মনে হয়। বাইরে থেকে তো আওয়াজ আসছে কেন? কাদের আওয়াজ আসছে? একবার বাইরে গিয়ে দেখি তো বরং। না থাক, না, কে জানে কি আছে। ধীরে ধীরে আওয়াজটা যেন বাড়তেই লাগলো। মনে হচ্ছে অনেকে একসাথে চিৎকার করছে। এত রাতে এখানে কে আসবে? তবে আমি কি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি? স্বপ্ন বলে তো মনে হচ্ছে না। না, একবার বাইরে গিয়ে দেখা উচিত। যা ভাবলাম তাই। শরীরটাও বেশ ব্যথা করছে। কাঁচা ঘুম ভেঙে গেলে শরীরটা বেশ ভারী লাগে। অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলে বেরিয়ে এলাম বাইরে। আশ্চর্যের বিষয় হলো, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তবে কি সত্যি ভুল শুনলাম? কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, তবে এখন সেটা বন্ধ হয়ে গেছে। আমি বাইরে আর বেশি দেরি করলাম না, ঘরে ঢুকে শুয়ে পড়লাম আবার। শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই আবার ঘুম এসে গেল দুই নয়নে। কিন্তু হঠাৎ, উফ, এখন আবার কি হলো? এত রাত বিরেতে কি যে হচ্ছে? বারবার কাঁচা ঘুম ভেঙে যাচ্ছে। এত রাতে দরজা খোলাও তো ঠিক হবে না। এখানে চোর ডাকাতের ভয় নেই। না, একবার গিয়ে দরজা খুলে দেখি, কারোর কোনো বিপদ হলো না তো। এ কি, তোমরা দুজন? হ্যাঁ, আমরা এলাম। সামনেই আমাদের গায়ে একটা সামাজিক রীতি পালনের উৎসব চলছে। আমাদের গায়ে যে আছে সবাই আমাদের সাথে উৎসবে সামিল হয়, তাই ভাবলাম আপনাকে ডেকে নিয়ে যাই। কিন্তু এত রাতে? কোথায় আর কত রাত বেশি, ওখানে তো এক বিশেষ পূজা হয়। সেই পূজার প্রসাদ গেলে সারা জীবন দরিদ্রতার মুখ দেখতে হয় না। আপনি না হয় প্রসাদ খেয়েই আবার চলে আসবেন। আমাদের গায়ে নতুন এসেছেন, আপনার জন্য এইটুকু সেবা করব না? হ্যাঁ বাবু, আপনি চলুন আমাদের সাথে। ওই বাঁশবাগানের শুরুতেই সকলে এসে জমা হয়েছে। এতক্ষণে বোধহয় পুজো শুরু হয়ে গেছে। আপনি গেলে না হয় প্রসাদ খেয়েই চলে আসবেন। কিন্তু আমি তো ঘুমোচ্ছিলাম এখন। আপনি এসে না হয় আবার ঘুমাবেন। চলুন না বাবু, আমাদের গ্রাম প্রধান বণিকবাবু আপনার কথা শুনে আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে ডাকতে। উম, আচ্ছা বেশ, চলো। অনিচ্ছা সত্ত্বেও এদের সাথে যেতে হচ্ছে। এদের গায়ে এসেছি কাজের উদ্দেশ্যে। যদি এদেরকে খুশি করতে পারি তাহলেই তো খুব মজা করে কাজ করা যাবে। আমাকে নিয়ে যজ্ঞ আর রামু দুজনে বাঁশবাগানের ভিতরে দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গিয়ে দেখলাম এক তান্ত্রিক মতন লোক একটা কুয়োর সামনে বসে আছে আর কি যেন মন্ত্র আওড়াচ্ছে। কিন্তু এরপরে আমি যা দেখলাম তা দেখার জন্য কোনোভাবেই আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম পুরো কুয়োর সামনে দাঁড়িয়ে আছে এক লোক আর এক মহিলা।
দুজনে অন্ধের মতন সামনে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন ওরা কারোর বশে আছে। আমি কিছু দূরে গেলে এই লোকটা কুয়োর ভিতরে পড়ে যাবে। লোকটা ওর ভিতরে ঝাঁপ দিল আর ভয় আবার ভিতরটা মোচড় দিয়ে উঠল। কি হচ্ছে এসব? ওরা কুয়োর ভিতর পড়ছে। কে ওদের তুলুন। যজ্ঞ, রামু, তোমরা শীঘ্রই ওদের সাহায্য করো। এ কি? যজ্ঞ, রামু, ওরা কোথায়? এক্ষুনি তো আমার পিছনেই ছিল, কোথায় গেল? আর আপনাকে দেখি তো কোনো তান্ত্রিক মনে হচ্ছে। কি হচ্ছে এসব? তুইও এবার এই কুয়োর ভিতরে ঝাঁপ দে। নিজের ভালো চাস তো এক্ষুনি সেটা কর, আমি যা বলছি। কি বলছেন? কি এসব? পাগল হয়ে গেছেন? কি হচ্ছে এখানে? রামু আর যজ্ঞ কোথায়? আমাদের ঘুরছিলেন বাবু। কি হচ্ছে এখানে? তোমাদেরকে দেখতে এরকম লাগছে কেন? তোমাদের চোখ হঠাৎ করে এমন লাল হলো কি করে? কিছুক্ষণের মধ্যে আপনিও আমাদের জলে যুক্ত হয়ে যাবেন বাবু। তোমাদের দলে মানে? কি কি হচ্ছে এখানে? ধর এই বেটাকে। ধর ওটাকে এই কুয়ে ফেলবো। উচ্চস্বরে হেসে উঠল যজ্ঞ। তার সাথে সাথে ওই তান্ত্রিকের মতন দেখতে লোকটা আর রামু উচ্চস্বরে ভয়ানক হাসি দিয়ে উঠল। ওদের হাসিতে যেন চারপাশে আরো বেশি ভয়ানক হয়ে উঠল। আমার শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। আমি দেখলাম যজ্ঞ, রামু দুজনে মিলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এমন হারহিম করা ভয় এর আগে আমার কখনো লাগেনি। আমি আর কোনো কিছু ভাবতে পারলাম না। সোজা দৌড়াতে লাগলাম সেই বাড়ির দিকে। দৌড়ে বাড়ির কাছে যাওয়ার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা তো সে বাড়ি নয়, এই যে এক ধ্বংসস্তূপ। দেখে মনে হচ্ছে কয়েকশো বছরের পুরনো। তবে আমি এতক্ষণ কোথায় ছিলাম? এটা কি করে সম্ভব? ভয়ে আতঙ্কে আমার আবার গলা শুকিয়ে এলো। এদিকে আমার পিছন পিছন দৌড়ে এলো সেই নরবিশ্বাসের দল। পথে দৌড়াতে দৌড়াতে একবার খেয়াল করলাম ওদের শরীর থেকে মাংস খসে খসে পড়ছে আর বেরিয়ে আসছে একটা নরকঙ্কাল। আমি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলাম না। চোখ বন্ধ করে ছুটতে লাগলাম ট্রেন স্টেশনের দিকে। এত রাতে ট্রেন পাবো কিনা জানি না, তবে যে করে হোক আমাকে গ্রাম ছেড়ে বেরোতে হবে। আমার চাকরির নিকুচি করেছে, আমাকে এখান থেকে বেরোতে হবে। ঊর্ধ্বশ্বাসে গতি বাড়িয়ে ছুটতে লাগলাম। এক সময় স্টেশনে এসে পৌঁছলাম। পুরো স্টেশন ফাঁকা। স্টেশন দিয়ে যাচ্ছিল এক মালবাহী ট্রেন। কোনো কিছু চিন্তা না করে আমি ট্রেনের বগিতে দৌড়ে উঠলাম। পিছনে যতদূর চোখ গেল দেখলাম সেই নরকঙ্কালের দল আস্তে আস্তে হাওয়ায় মিশিয়ে গেল। আমি কোনো মতে এই যাত্রায় বেঁচে গেলাম। পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি আমাকে ভুল গ্রামে জরিপ করতে পাঠানো হয়েছিল। সামান্য কাগজপত্রের হেরফেরে আমাকে নিষিদ্ধ গ্রামে পাঠানো হয়েছিল, যেখানে মানুষজন নাকি খুব অন্ধবিশ্বাসী ছিল। একদিন কালো জাদু করতে গিয়ে গ্রামের সকলে একে একে বাঁশবাগানের কুয়োয় ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়।
সেই শয়তানের জন্য। এরপর থেকে নাকি সেই গ্রামে উল্টাপাল্টা অনেক কিছুই দেখা যায়। আর